হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। শুরু করতে যাচ্ছি সে আমার বন্দিনী, লিখেছেন তাসনিয়া হোসাইন। বীর ঈশাকে শক্ত করে ধরে নিচে নেমে যায়। তার কোলে ঈশা নীরব, ক্লান্ত, কিন্তু নিরাপদ। সব থেকে নিরাপদ জায়গায় আছে সে। ঈশার নিঃশ্বাস ভীরের বুকে এসে লাগে। প্যালেসের এই দিকটার কোনো পুরুষ মানুষের উপস্থিতি নেই। বীরের স্পষ্ট নির্দেশ, এই অংশে কেউ আসবে না। জরুরি মিটিং কিংবা মাফিয়া সাম্রাজ্যে যে কোনো সিদ্ধান্তের জন্য আলাদা স্পেস আছে। কিন্তু ঈশা যেখানে থাকে, যেই জায়গায় তার চলাফেরা আছে, সেই দিকটায়, সেই সীমানায় কারোর ছায়া পড়াও নিষেধ। গার্ডরা সবাই থমকে তাকিয়ে থাকে বীরের দিকে, চোখে অবাক দৃষ্টি, মুখে চাপা বিস্ময়। বীরের এমন আচরণ তাদের কাছে অস্বাভাবিক রকম কাঠখুট্ট, অনুভূতিহীন বলে পরিচিত এক মাফিয়া বস আজ কাউকে কোলে নিয়ে হাঁটছে। বিশ্বাসের বাইরে সবার কাছে এটা। বীর ঈশাকে নিয়ে ডাইনিংয়ের চেয়ারে বসায়, নিজেও তার পাশে বসে পড়ে। গার্ডদের খাবার সার্ভ করতে বলতেই ঈশা থামিয়ে দিয়ে বলে, কাউকে লাগবে না, আমি করব সব। রান্না যখন আমি করেছি, বাকি কাজ আমিই করব। বীর কিছু বলে না, নীরবতাই সম্মতির লক্ষণ। ঈশা উঠে দাঁড়ায়, নিজে হাতে সব কিছু আনতে চায়। মারিয়া রানিয়া সাহায্য করতে এলে ঈশা শান্ত গলায় বলে, সে একাই করবে, আর কেউ কিছু বলে না। সবাই আগের জায়গায় গিয়ে দাঁড়ায়। ঠিক তখন এলিজা এগিয়ে এসে বলে, ম্যাম, আপনাকে এগিয়ে দিয়ে আমি। ঈশা একটু ভেবে বলে, আচ্ছা। এলিজার মুখটা আনন্দে উজ্জ্বল হয়ে ওঠে। ঈশা না করেনি, কারণ এই মেয়েটাই তাকে রান্নায় সাহায্য করেছিল। এলিজা হাতে হাতে সব এগিয়ে দিতে দিতে নিচু স্বরে বলে, ম্যাম, আপনি বসের ওপর রাগ করবেন না। ওরা বসের কান ভাঙিয়েছে বলেই বস আপনার সঙ্গে এরকম ব্যবহার করেছেন। না হলে বস আপনাকে খুব ভালোবাসেন, আপনাকে চোখে হারান। আপনার ছোট থেকে ছোট জিনিস নজরে রাখেন তিনি। ওরা যদি এইসব কথা না বলতো, তাহলে এরকম কিছুই হতো না। আপনার এত সুন্দর মুহূর্তটাও নষ্ট হতো না। আপনি তো ওষুধ খাননি। যদি কিছু হতো, আপনার শরীরের কথা ভেবেই রাগ করেছেন। এলিজার কথাগুলো ঈশার মাথার ভেতরে ঘুরতে থাকে। সে ভাবে, হ্যাঁ ঠিকই তো, আগুন তো লাগিয়েছে তারাই, না হলে উনি তো এরকম করেন না। কই, তার সঙ্গে তো সবসময় ভালোই থাকেন, একটু রাগী, এইটুকুই তো, কিন্তু ভালো তো অনেক বাসেন। ঈশা ধীরে বলে, হ্যাঁ ঠিক বলেছ তুমি, ওদের জন্যই এরকম হয়েছে। ঈশার কথায় এলিজার ঠোঁটে সন্তুষ্ট হাসি খেলে যায়। এভাবেই ধীরে ধীরে সে ঈশাকে সবার বিরুদ্ধে নিয়ে যাবে, আর নিজে হয়ে উঠবে তার সবচেয়ে কাছের মানুষ। ঈশা বীরকে খাবার সার্ভ করে দেয়। চেয়ারের সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটার চোখে অদ্ভুত এক অপেক্ষা। এই মানুষটার প্রতিক্রিয়া কেমন হবে এটা দেখার জন্য। সেটাই তার একমাত্র কৌতূহল। বীর নাইফ ফোর্কের সাহায্যে চিকেন কেটে মুখে তোলে, ধীর নিয়ন্ত্রিত ভঙ্গি। মাফিয়া বসের অভ্যাস মতো কোনো তাড়া নেই, কোনো অপ্রয়োজনীয় ভঙ্গি নেই। ঈশার নিঃশ্বাস আটকে দাঁড়িয়ে আছে। বীরের কেমন লাগে এটা জানাই এই মুহূর্তে তার কাছে সবচেয়ে জরুরি। বীর খায়, তারপর চোখ তুলে ঈশার দিকে তাকিয়ে বলে, তুমি খেতে বসো। ঈশা উৎসুক হয়ে জিজ্ঞেস করে, কেমন হয়েছে? বীরের গলা ভারী, সংক্ষিপ্ত, ভালো। এই একটা শব্দে ঈশার মুখ উজ্জ্বল হয়ে ওঠে। অজান্তেই সে খুশি হয়ে যায়। তারপর নিজেও খেতে বসে। কেন জানি না, এইসব চামচ দিয়ে খেতে তার অসুবিধা হয় না। সে হাত দিয়ে খায়। খাওয়ার মাঝে ঈশা নিজের প্লেট থেকে বীরের দিকে খাবার এগিয়ে দেয়, নিজে না খেয়ে। এক মুহূর্তের জন্য বীর তার দিকে তাকায়, চোখে কোনো প্রশ্ন নেই। এরকম কেউ কখনো করেনি তার জন্য। কিছু না বলেই খেয়ে নেয় বীর। চারপাশে দাঁড়িয়ে থাকা গার্ডদের চোখ বড় বড় হয়ে যায়। সবাই যেন এক নতুন বীরকে দেখছে। এই মাফিয়া বস যাকে তারা বছরের পর বছর দেখছে, এই মানুষটা এখন তাদের কাছে সম্পূর্ণ অচেনা। এতটা বদল তারা নিজেরাই মেনে নিতে পারছে না। সামান্য একটা মেয়ের জন্য মেক্সিকোর মাফিয়ার এমন পরিবর্তন অবিশ্বাস্য। ঠিক তখনই ঈশা বীরকে খাইয়ে দেওয়ার মাঝেই নিকো প্যালেসে প্রবেশ করে।
বাকি সবার জন্য যেখানে করা নিয়ম, নিকোর জন্য সেখানে কখনোই কোনো নিয়ম ছিল না। বীরের কাছে সব কিছুর ঊর্ধ্বে নিকো। নিকো প্যালেসে ঢুকেই এই অনাকাঙ্ক্ষিত মুহূর্ত দেখে থমকে যায়, অবাক হয়। কিন্তু নিকোর থেকেও বেশি অবাক হয় ইশায়া। এই জায়গায় এতদিনে সে কোনো ছেলেকে দেখেনি। এই ছেলে কোথা থেকে এলো? ঈশা তাকিয়ে আছে। নিকোর কাছে আসতেই তার চেহারা স্পষ্ট হয়। আর ঠিক তখনই নিকোর মুখ থেকে ঈশার মুখে অন্ধকার নেমে আসে। শরীর কেঁপে ওঠে, মনে হয় কেউ যেন ছুরি দিয়ে বুকের ভেতর আঁচড় কাটছে। ঈশার অস্থির লাগতে শুরু করে। বীর নিকোকে দেখে স্বাভাবিক গলায় বলে, খেয়েছিস? নিকো ঈশার দিকে তাকিয়ে উত্তর দেয়, না। তাহলে বস, খেয়ে নে। বীর গম্ভীর কণ্ঠে বলে। নিকো বসে, কিন্তু নিকোকে দেখে ঈশার দম আটকে আসে। সে মাথা চেপে ধরে ঈশাকে এমন করতে দেখে বীর ভ্রুকুটে বলে, কি হয়েছে? কোনো সমস্যা? ঈশা দ্রুত বলে, না, ভালো লাগছে না, আমি ঘরে যাচ্ছি, আপনি খান। এই বলে ঈশা উঠে চলে যায়। হঠাৎ এমন ব্যবহারে বীরের কপালে চিন্তার ভাঁজ পড়ে। নিকোকে দেখে এমন রিয়েক্ট করলো কেন? পাশে দাঁড়িয়ে থাকে এলিসা হালকা হেসে। তার চোখে রহস্যের ঝিলিক। এভাবে একে একে সব জট খুলবে, শুধু সময়ের অপেক্ষা। নিকো খেতে বসতে বসতে বলে, তাহলে গাড়ির আর পিস্তল গিফট করার কারণটা? বীর কিছু বলে না, সে চুপচাপ খেতে থাকে। ঈশা রুমে ঢুকেই দরজায় ভর দিয়ে দাঁড়িয়ে পড়ে। বুকের ভেতরটা হঠাৎ করে কেমন জানি সংকুচিত হয়ে আসে। হাঁসফাঁস করে উঠেছে। মাথাটা আচমকায় প্রচণ্ড ব্যথা করতে শুরু করে, ঠিক যেন ভেতরে কেউ বারবার আঘাত করছে। চোখ বন্ধ করেই নিকোর মুখটা ভেসে ওঠে। চেনা, খুব চেনা, অথচ ভয়ঙ্করভাবে অস্পষ্ট। ঈশা বিছানায় শুয়ে পড়ে, চুপচাপ ছাদের দিকে তাকিয়ে থাকে। একসময় ক্লান্ত শরীর আর অবসন্ন মস্তিষ্ক আর সয় না, ঘুমিয়ে পড়ে ঈশা। এদিকে বীর নিকোর সঙ্গে আলাপ আলোচনায় মেতে ওঠে। কিছুক্ষণ পর বীর নিকোর থেকে বিদায় নেয়। নিজের রুমে ফিরে এসে দেখে ঈশা ঘুমিয়ে গেছে। বীর রুমে ঢুকে দরজা বন্ধ করে, তারপর লাইট অফ করে অন্ধকারে এগিয়ে গিয়ে বিছানায় পাশে বসে ঈশাকে ঠিক করে শুইয়ে দেয়। তারপর তাকে বুকে টেনে নিয়ে শুয়ে পড়ে। ঈশার নিঃশ্বাস বীরের বুকে ছুঁয়ে ওঠানামা করে। এই নিঃশ্বাসই যেন বীরকে শান্ত করে। কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে যায় বীর। নিকো প্যালেসের বার সেকশনে যায়, ড্রিঙ্ক ঢালে গ্লাসে, একটার পর একটা চমক দেয়। কিছু সময় পর সে নিজের রুমে ফিরে আসে। ইসাবেলা তখন ফোন ঘাটছিল। নিকোকে দেখে উঠে বসে। ইসাবেলাকে উঠতে দেখে নিকো বলে, ঘুমিয়ে পড়ো বেবস, আজ মুড নেই। নিকোর কথা ইসাবেলা বিরক্ত হয়। সে সাইডে সরে যায়। মূলত বিছানার মাঝে ছিল সে, তাই নিকোকে দেখে সরে গিয়েছিল। বাংলাদেশ। রাহি চিৎকার করে কাঁদছে, আমি যাব না, আমি মামুনের কাছে থাকবো, আমি যাব না। রাহির কান্না সাইমা রহমানের চোখ ভিজে ওঠে। জান্নাত বলে ওঠে, আরে রাহি প্লিজ এমন করিস না, খালামণি তোকে নিয়ে যাবে, আবার দিয়ে যাবে। কয়েকদিন যা, গিয়ে ঘুরে আয়। বিয়ে দেবে না তোকে, বাবা কথা বলেছেন খালামণির সাথে, তোর বাবার সাথেও কথা হয়েছে, তাহলে ভয় পাচ্ছিস কেন? রাহি মাথা নাড়তে নাড়তে আরও জোরে কাঁদে, না, আমি ওনার কাছে যাব না। ওখানে গেলে ওরা আমাকে জোর করে বিয়ে দিয়ে দিবে, আমি জানি। তখন তোমরা কেউ থাকবে না। আমি যাব না, আমি বিয়েও করব না। রেহানা বেগমের মুখ শক্ত হয়ে যায়, কণ্ঠে বিরক্তি। রেহানা বেগমের, এইসব নাটক বন্ধ কর রাহি, তোর বাবা রাগ করবে। সে আমাকে পাঠিয়েছে তোকে নিয়ে যেতে। আদনান রহমান এগিয়ে এসে শান্ত গলায় বললেন, আপা, ও বাচ্চা মানুষ, ভয় পাচ্ছে, জোর করবেন না। রেহানা বেগম চোখ রাঙিয়ে তাকায়, আমি আমার মেয়েকে নিতে এসেছি, কারো অনুমতি লাগবে না। আবিরও বোঝায় রেহানা বেগমকে, খালামণি একটু সময় দিন, ওকে বোঝাতে দিন, ও এমনিতেই অসুস্থ। রাহি সাইমার আঁচল শক্ত করে ধরে আছে, মামুনি আমাকে ছেড়ে দিও না প্লিজ, মাকে বোঝাও, আমি যাব না। রেহানা বেগম
আর সহ্য করতে পারে না। সে হঠাৎ রাহির হাত টেনে ধরে। রাহি চিৎকার করে ওঠে, আহ ছাড়ো, আমি যাব না। রাহির কথা শেষ হওয়ার আগেই তার গালে ঠাস করে থাপ্পড় পড়ে। ঘরটা নিস্তব্ধ হয়ে যায় মুহূর্তেই। রাহি স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে। রেহানা, কি করলি এটা তুই? সাইমুর রহমান রাগে কাঁপতে কাঁপতে বলে। রেহানা বেগম শোনেন না। তিনি রাহির হাত ছুটিয়ে নেন সাইমা রহমানের হাত থেকে। তারপর বলে, আমার মেয়ে, আমি নিয়ে যাব। এর মাঝে আদ্রিয়ান নেমে আসে ওপর থেকে। রেহানা বেগমকে উদ্দেশ্য করে বলে, ও যখন যেতে চাইছে না, ওকে থাকতে দাও। জোর করো না খালামণি। আর ওর 18 বছর হয়ে গেছে, এখন রাহি তার সিদ্ধান্ত নিতে পারে। রেহানা বেগম শক্ত গলায় বলেন, কোন অধিকারে থাকবে ও এই বাড়িতে? ওর কি পরিচয় আছে এখানে? ওর একটা জীবন আছে, ওর ভবিষ্যৎ আছে। ওর বাবা ওর বিয়ে ঠিক করেছে। আমরা রাহিকে বিয়ে দিব। মা হয়ে নিজের চোখের সামনে মেয়ের জীবন এভাবে নষ্ট হতে দিব না আমি। বলে রাহিকে চলতে বলে। রাহি ফুপিয়ে বলতে থাকে, আমি যাব না, কিছুতেই না। রেহানা বেগম আবারও ঠাস করে থাপ্পড় বসায় রাহির গালে। সবাই হতভম্ব হয়ে তাকিয়ে আছে। রেহানা বেগম রাহির হাত ধরে টান দেয় নিয়ে যাওয়ার জন্য। রাহির সাহায্যের জন্য সবার কাছে তাকায়, কিন্তু এখানে সবাই অসহায়। কি করবে তারা? তাদের যে কিছু করার অধিকার নেই। রেহানা বেগম রাহিকে নিয়ে দরজার কাছাকাছি আসতেই আদ্রিয়ান রাহির উপর হাত টেনে ধরে। আদ্রিয়ান শক্ত গলায় বলে, ওকে ছেড়ে দাও খালামণি, যাবে না ও। যাবে, আমি আমার মেয়েকে নিয়ে যাব এখান থেকে। আদ্রিয়ানের গলা থেকে শব্দ বের হয় না, তবুও বলে, কেন করছো এমন তুমি? নিজেও জানো ও ভালো থাকবে না। নিজের হাতে নিজের মেয়ের জীবন নষ্ট করো না। ও এখানে ভালো থাকবে না, থাকতে দাও ওকে এখানে। রেহানা বেগম বলে, ও এখানে কোন অধিকারে থাকবে আদ্র? এভাবে জীবন চলে না। ও না বুঝলেও আমি তো বুঝি। আদ্রিয়ানের গলা কাঁপে, তবুও বহু কষ্টে বলে সে, খালামণি, আমাকে একটু সময় দাও, আমি ওকে বিয়ে করব। তুমি আমাকে শুধু একটু সময় দাও, এইটুকুই বলল। সবার মুখে হাসি ফুটে ওঠে আদ্রিয়ানের কথায়। রাহি ছলছল চোখে তাকিয়ে আছে তার দিকে। সাইমা রহমান এগিয়ে এসে রাহির হাত ধরে বলে, এখন আর আমি রাহিকে যেতে দিব না। আদ্রিয়ান যখন এই কথা বলেছে, রাহি এখানেই থাকবে আমার ছেলের বউ হয়ে। এটাই তার পরিচয়। ও আদ্রিয়ানের বউ, মিসেস আদ্রিয়ান রহমান। রাহি কান্না করতে করতে সাইমা রহমানকে জড়িয়ে ধরে। সাইমা রহমানের এই কথায় রাহির বুকের ভেতর অদ্ভুত এক শান্তির ঢেউ বয়ে যায়। মুখে কিছু না বললেও চোখে মুখে লুকোতে পারে না তার খুশি। কিন্তু একই কথা, একই বাক্য আদ্রিয়ানের বুকে যেন বিষের মতো ঢুকে যায়। রাহি এখানেই থাকবে আমার ছেলের বউ হয়ে, মিসেস আদ্রিয়ান রহমান হয়ে। এই শব্দগুলো আদ্রিয়ানের মাথার ভেতর বারবার প্রতিধ্বনিত হতে থাকে। সে আচমকাই মাথার হাত চেপে ধরে, যেন এই শব্দগুলো থামাতে চায়, কিন্তু পারছে না। কানে শুধু বাজছে, রাহি আর আদ্রিয়ানের বউ হবে, মিসেস আদ্রিয়ান রহমান। চোখের সামনে ঝাপসা হয়ে আসে অতীতের একটা দৃশ্য। বিয়ের ডেট ফিক্সড হওয়ার পরে সেই দিনটা। নিজের রুমে আয়নার সামনে দাঁড়িয়েছিল সাফা, মাথায় ওড়না তুলে বউয়ের মতো করে ঘোমটা দিয়ে। মুখে কি হাসি, লজ্জা, সবকিছু। চোখে জল আর কণ্ঠের কাঁপুনি ছিল দৃশ্যমান। সাফা বলেছিল, উফ আদ্র, আমাদের এত বছরের প্রেম অবশেষে পূর্ণতা পেতে চলেছে। আমার বিশ্বাসই হচ্ছে না। তারপর নিজেই নিজের নাম বদলে নিয়ে হাসতে হাসতে বলে, আমি সাফা আহমেদ থেকে আদ্রিয়ান সাফা রহমান হয়ে যাব। বলতে বলতেই সাফা ছুটে এসে আদ্রিয়ানকে ছটপটে জড়িয়ে ধরে, বুকের সাথে বুক চেপে ধরে বলছিল, আই লাভ ইউ আদ্র। তার কণ্ঠে ছিল শিশুর মতো উচ্ছ্বাস আর গভীর বিশ্বাস। সাফা বলে, তোর সাথে কাটানো প্রত্যেকটা মুহূর্ত আমি রূপকথার মতো অনুভব করি। আদ্র, এই জীবনে আর চাওয়ার কিছু রইল না রে। আমাদের ছোট সংসার হবে। আমার এখনো বিশ্বাস হচ্ছে না আমাদের স্বপ্ন পূরণ হতে চলেছে। একটু থেমে চোখ বন্ধ করে সাফা ফিসফিস করে বলে,
আমার মনে হচ্ছে আমি ঘুমোচ্ছি, ঘুম ভাঙলেই যদি স্বপ্নটা ভেঙে যায়। আদ্রিয়ান তখন সাফার কপালে আলতো করে ভালোবাসার পরশ এঁকে দিয়ে বলে, সব সত্যি, আমি তো তোরই, এখন শুধু কাগজে কলমে বিয়েটা বাকি। একটু হেসে চোখে চোখ রেখে বলে, আই লাভ ইউ টু মেরি জান। বাইরে আকাশ গর্জন করে ওঠে, প্রচণ্ড বাতাস বইতে শুরু করে চারপাশে, বিদ্যুৎ চমকায়, ঝড় আসছে। আদ্রিয়ানের বুকের ভেতরে ঠিক তেমনই এক ঝড় চলছে। সে আর এক মুহূর্ত দাঁড়াতে পারে না সেখানে। কিছু না বলে হঠাৎ করেই বাড়ি থেকে বেরিয়ে যায়। পেছন থেকে সাইমা রহমান ডাক দেয়, কিন্তু আদ্রিয়ান শোনে না। ঝড়ের শব্দে, বিদ্যুতের আলোয় আর ভাঙা হৃদয় নিয়ে সে অন্ধকারের মধ্যে হারিয়ে যায়। রাহি থেকে আদ্রিয়ানের যাওয়া, সে জানে আদ্রিয়ান এখন কোথায় যাবে, সে বুঝে সব কিছু। তারপরে এই ভাঙাচোরা মানুষটার জীবনে সে থেকে যেতে চায়, আগলে নিতে চায় তাকে। রাহি খুশি, আজ সে ভীষণ খুশি। তার চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ে। জান্নাত এসে পিছন থেকে রাহিকে বলে, কি গো ননদিনী, আমার সংসারে ভাগ বসাতে চলে এসেছ? রাহি কিছু না বলে জান্নাতকে জড়িয়ে ধরে। জান্নাতও আগলে নেয় তাকে, সান্ত্বনা দিয়ে বলে, ভেঙে পড়ো না রাহি, একদিন সব ঠিক হয়ে যাবে। যেভাবে আজ এই অসম্ভবটা সম্ভব হয়েছে, সেইভাবে একদিন সব কিছু ঠিক হয়ে যাবে। সময় সব ঘা শুকিয়ে দেয়, তুমি শুধু ধৈর্য ধরো। এই পরিবারের তোমাকে প্রয়োজন, আদ্রের তোমাকে প্রয়োজন, তুমি শক্ত থাকো। আদ্রিয়ান ঘরের ভেতরে শ্বাসরুদ্ধ করার শব্দ, মানুষের কথা, বাস্তবতা সব কিছু পিছনে ফেলে সে সোজা গাড়িতে উঠে পড়ে। ইঞ্জিন স্টার্ট হয়, গাড়ি ছুটে চলে অন্ধকার রাস্তার বুক চিরে, চলে আসে সাফার বাড়ির সামনে। এই বাড়ি, এই জায়গা আজ সম্পূর্ণ খালি। এখানে আর কেউ থাকে না, কিন্তু এখানেই ছড়িয়ে আছে তাদের হাজার হাজার স্মৃতি, খুনসুটি, রাগ, অভিমান, ভালোবাসা। এই বাড়ির সামনে থেকে প্রতিদিন সাফাকে পিক করত, একসাথে ভার্সিটিতে যেত। হাসতে হাসতে ঝগড়া করতে করতে সাফা রাগ করলে বাইক নিয়ে ঠিক এই জায়গাতেই এসে দাঁড়িয়ে থাকতো। আর সাফা আসতো ব্যালকনিতে, হাত ভাঁজ করে দাঁড়িয়ে থাকতো, রাগী মুখে তাকিয়ে থাকতো নিচে। আদ্রিয়ানের চোখ ঝাপসা হয়ে আসে, সে বিড়বিড় করে বলে ওঠে, ওই যে, ওই দূরে সাফা, ওই দূরে। ধীরে ধীরে এগিয়ে যায় আদ্রিয়ান, এক পা, তারপর আরেক পা। হঠাৎ করে তার হাঁটু ভেঙে যায়, সে বসে পড়ে রাস্তায় চুপচাপ অনেকক্ষণ, কিছু বলে না। যে আদ্রিয়ান এই জায়গায় এসে ঘন্টার পর ঘন্টা তার সাফার সঙ্গে কথা বলতো, আজ তার মুখ থেকে একটা শব্দ বের হয় না। কাগজে কলমে তাদের বিয়ে হয়নি, কিন্তু ধর্মীয় মতে তারা তো বিবাহিতই। সম্পর্কের 8 মাসের মাথায় হারাম সম্পর্কে লিপ্ত থাকবে না বলে সাফা যখন ব্রেকআপ করতে চেয়েছিল, সেই দিন আদ্রিয়ান তাকে নিয়ে গিয়েছিল কাজী অফিসে। শরীয়ত মতে বিয়ে করেছিল লুকিয়ে। এই বিষয়টা শুধু জানতো ইশায়া, পরিবারের সবাই জানলে কষ্ট পাবে বলে এই সত্য কখনো সামনে আনেনি তারা। কারণ তাদের উদ্দেশ্য ছিল একটাই, সবাইকে জানিয়ে পারিবারিকভাবে বিয়ে করবে। শুধু হারাম সম্পর্কে থাকবে না বলেই আগে ভাগে বিয়ে করেছিল তারা। আদ্রিয়ান বসে থাকে, নড়াচড়া করে না, কথা বলে না। তার চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ে, দ্রুত মুছে নেয় সে। পুরুষ মানুষের কাঁদতে নেই, কাপা কণ্ঠে অস্ফুটে বলে ওঠে, ইশায়া বড়ি, কেন চলে গেলি এভাবে? একটা দীর্ঘ নিঃশ্বাস আটকে রেখে বলে, তুই থেকে যেতি, তোর জায়গায় আমি চলে যেতাম। তার গলা ভেঙে আসে, নিজেকে ধরে রাখতে পারে না আদ্রিয়ান। বুক ফাটা আর্তনাদ বেরিয়ে আসে তার মুখ থেকে। তার চিৎকার, তার আহাজারি সব কিছু একাকার হয়ে যায়। আদ্রিয়ান চিৎকার করে বলে, তোর আদ্র অন্য কারো হয়ে যাবে জান। তুই আজকে আমাকে কোথায় এনে দাঁড় করালি? আমাকে কেন একা রেখে চলে গেলি তুই? দুহাত ভাঁজ করে মাটি চেপে ধরে আদ্রিয়ান চিৎকার করতে থাকে, আমাদের কেন একটা সংসার হলো না? চোখে অন্ধকার নেমে আসে তার, তুই কেন আমার হলি না সাফা? আদ্রিয়ানের আত্মচিৎকার কেঁপে ওঠে চারপাশ।
বৃষ্টি আরও জোরে নামে, সময় গড়ায়। বৃষ্টির পানিতে ধুয়ে মুছে যায় আদ্রিয়ানের কান্না, কিন্তু কষ্ট চায় না, সময় গড়ায়। আদ্রিয়ান নিজেকে সামলায়। পুরুষ মানুষের কান্না করলে চলে না, তাকে সব কিছু সামলাতে হবে, বাবা মাকে দেখতে হবে। শেষমেশ আদ্রিয়ান উঠে দাঁড়ায়, হাঁটে মসজিদের দিকে, নামাজ পড়ে, তারপর কবর জিয়ারত করে। সবশেষে কোনো কথা না বলে, কোনো দিকে না তাকিয়ে অজানা গন্তব্যের দিকে হাঁটা ধরে। অফিসে যাওয়ার কোনো ইচ্ছে নেই আজ তার, বাড়িতেও ফিরবে না। চার দেওয়ালের ভেতরে দম বন্ধ হয়ে আসে তার। সাফার দেওয়া গিটারটা হাতে তুলে নেয় আদ্রিয়ান। কোথাও দূরে, খুব দূরে চলে যেতে ইচ্ছে করে। শহরের কোলাহল ছেড়ে একটা নিরিবিলি নদীর পাড়ে এসে বসে পড়ে সে। নদীর পানি ধীরে বয়ে চলে, ঠিক যেমন সময় বয়ে গেছে, কিন্তু আদ্রিয়ানের জীবন থেমে আছে। গিটারটা কোলে নিয়ে আনমনে সুর তুলতে থাকে সে। অনেকদিন গিটার ছোঁয়া হয়নি। আগে তো প্রায় প্রতিদিনই বাজাতো, কারণ সাফা খুব পছন্দ করত তার গান। একটা গান শোনাও না, এই কথাটা কতবার যে শুনেছে। আজ বড্ড শুনতে ইচ্ছে করছে আবারও কথাটা। গিটারটার তারে আঙুল ছোঁয়াতেই মনে হয় সাফা ঠিক পাশেই বসে আছে, হাসছে, চোখে সেই চেনা আলো। কিন্তু বাস্তবতা নির্মম। সোনালি অতীতগুলো কিভাবে যে এমন করে ফসকে চলে গেল আদ্রিয়ান বুঝতেই পারেনি। আজ তার জীবন পুরোপুরি রঙহীন। হাত বাড়ালেই শুধু শূন্যতা, হাত বাড়ালেই শুধু অন্ধকার। তবুও আজ কেন যেন এই গিটারটা হাতে নিতে ইচ্ছে করলো তার। আদ্রিয়ান আনমনে সুর তুলতে থাকে, তারপর গুনগুন করে গান গাইতে শুরু করে। ভালোবাসা কেন এত সহায়, বুকে প্রেম মনে আশা নিভে যায়। ভালোবাসা কেন এত সহায়, বুকে প্রেম মনে আশা নিভে যায়। কিন্তু আর পারে না, গলা ভেঙে আসে, শব্দগুলো আটকে যায় বুকের গভীরে। চোখের কোণে জমে ওঠা জল আর ধরে রাখতে পারে না আদ্রিয়ান। গিটারটা পাশে রেখে সে শুয়ে পড়ে মাটির ওপর। আকাশের দিকে তাকিয়ে থাকে চুপচাপ। চোখ বন্ধ করতেই সাফার মুখটা ভেসে ওঠে। তাদের একসাথে কাটানো মুহূর্তগুলো, হাসি, খুনসুটি, ঝগড়া, আবার মিল, সব এক এক করে চোখের পাতায় ভেসে ওঠে। আদ্রিয়ান লম্বা একটা নিঃশ্বাস নেয়, কিন্তু সেই নিঃশ্বাসের প্রাণ নেই, আছে শুধু একরাশ শূন্যতা। এভাবেই সময় গড়িয়ে যেতে থাকে, একটা দিনের পর আরেকটা দিন, নিরবিচ্ছিন্ন গতিতে। এই সময়ের ফাঁকে ফাঁকে অজান্তেই ঈশার বীরের প্রতি দুর্বলতা দিন দিন আরও বাড়তে থাকে। বীর ছাড়া যেন এক মুহূর্ত চলে না এখন। বীরের কাছাকাছি থাকতে চায় সব সময়। তার উপস্থিতি, তার কণ্ঠ, এমনকি তার নিঃশ্বাসের শব্দ, সব কিছুতেই ঈশা এক অদ্ভুত প্রশান্তি খুঁজে পায়। কিন্তু বীরের জীবন তো সহজ নয়। তার পাঁচটা স্বাভাবিক মানুষের মতো তার জীবন নয়। কাজের প্রয়োজনে তাকে প্রায় বাইরে থাকতে হয়, দিনের পর দিন। কখনো রাতও কেটে যায়, ফেরার নাম করে না। এই অনুপস্থিতি জন্ম নেয় ঈশার অভিমান, অভিযোগের শেষ নেই তার। কেন সে বাইরে যাবে, কেন সে রাতে ফিরবে না, কেন তাকে সময় দেয় না, তাকে ভালোবাসে না। কি এমন কাজ যে কাজের নাম সে বলতে পারে না? প্রশ্নের পর প্রশ্ন, অভিযোগের পর অভিযোগ। ঈশার কণ্ঠে কখনো রাগ, কখনো ভয়, কখনো নিঃশব্দ কান্না লুকিয়ে থাকে। বীর সব কিছুই দেখে, সব কিছুই বোঝে, তবুও সে কখনো উত্তেজিত হয় না। ঠান্ডা মাথায়, ধীর ধৈর্যের সঙ্গে সামলে নেয় ঈশাকে। কখনো ঈশার চটে যায়, কখনো চিৎকার করে ওঠে, কখনো রাগে মুখ ফুলিয়ে নেয়, অভিমান করে কথা বলে না। আবার ঈশা নিজে থেকেই তার কাছে যাবে, নিজে থেকেই ভালোবাসার দাবি করবে, জোর করে সময় নিবে। বীরের থেকে দূরে থাকা যেন তার জন্য অসম্ভব হয়ে উঠেছে। এতটাই ডুবে গেছে সে তার মাঝে। বীর তখনও নির্লিপ্ত থাকে, সব সময়ের মতো।
ঈশার ক্ষেত্রে তার আচরণ আগের থেকেও ঠান্ডা হয়ে এসেছে। বীর তাকে ভালোবাসার এক অদৃশ্য চাদরে মুড়ে রাখে প্রতিটা সময়। ঈশাকে দিন দিন পাগল করে তুলছে সে। বীরের একটু ভালোবাসার উষ্ণতায় ঈশা ধীরে ধীরে নরম হয়ে আসে, ভুলে যায় সব সব ভয়, রাগ, অভিমান, সব প্রশ্ন। তারপর আবারও সে বীরের পিছু পিছু ঘুরতে শুরু করে, ঠিক যেন অন্ধকারের মাঝে বীর তার জীবনে একমাত্র আলো, যেটা হারাতে ভয় পায় সে। বীরের লোকেদের উপর হামলা হয়। ওরা মূলত সীমানায় ঢুকতে চেয়েছিল, তার সাম্রাজ্যের ভেতরে পা রাখার দুঃসাহস দেখিয়েছে, কিন্তু পারেনি। সে সীমানা পেরোনোর আগেই থেমে গেছে ওদের অগ্রযাত্রা। তবুও ক্ষতি হয়েছে। বীরের অনেক লোক মারা গেছে। তাদের উদ্দেশ্য ছিল খুবই নিখুঁত। সাম্রাজ্যের ভেতর ঢুকে চারদিকে ছড়িয়ে পড়ে। নিজেদের রাজ্য বাঁচাতে গিয়ে প্রাণ গেছে তার বিশ্বস্ত সৈন্যদের। কিন্তু শত্রুরা পালাতে পারেনি, ধরা পড়েছে। আর ধরা পড়ার পর মুখ খোলাতে সময় লাগেনি বীরের। নির্মমভাবে মেরেছে তাদেরকে। ওদের থেকেই বেরিয়ে আসে মাথার নাম। এখন সেগুলো নিয়েই চলছে গবেষণা বীরের কাউন্সেলিং রুমে। ডিয়েগো বলে, ইতালিয়ান মাফিয়ার ডন লরেঞ্জ ডি লুকা সেই জড়িত একটার পর একটা হামলার পিছনে। বীরের পিছনে লেগেছে সে, একা নয়। তার সাথে আছে বীরের পরাস্ত করা রাজ্যের লোকেরা, পুরনো মাফিয়ারা, যাদের সাম্রাজ্য বীর একসময় ধুলোয় মিশিয়ে দিয়েছিল। সবাই একজোট করে তার বিরুদ্ধে নেমেছে। বীর হাসে, ঠান্ডা হিমশীতল তার কণ্ঠ। তার কাছে এগুলো কিছুই না। বীর সোজা হয়ে বসে, তার কণ্ঠ শক্ত। নিঃসন্দেহে একে একে সব শেষ করব, প্রত্যেকটাকে শেষ করব। ওদের অস্তিত্ব ধুলোয় মিশিয়ে দিব। রাজবীরকে টেক্কা দিতে এসেছে। বীর টেবিলে হাত রেখে চোখে আগুন। প্রত্যেকটা চেকপোস্টে পাহারা বসাও। সন্দেহজনক কাউকে দেখলে সাথে সাথে গুলি করার নির্দেশ দাও। এক মুহূর্ত থেমে সে আবার বলে, গলায় চাপা ক্রোধ, ওদের লোক ভিতরে ঢুকেছে। আমাদের প্রত্যেকটা ইনফরমেশন ওরা কিভাবে পাচ্ছে? আমাদের প্রত্যেকটা মুভমেন্ট খবর ওদের কাছে যাচ্ছে। তার মানে ভিতরে কেউই ওদের খবর দিচ্ছে। ঘরে চাপা ফিসফিস শুরু হওয়ার আগেই বীরের গলা আরও কঠিন হয়। কে সে? দ্রুত বের করো তাকে। টাকা খরচ করো, আরও কার্ড লাগাও, যত লোক প্রয়োজন হয় লাগাও, কিন্তু শত্রুর শেষ আমি দেখতে চাই। বীর ঠোঁট পাকিয়ে বলে, ওরা পেছন থেকেই আক্রমণ করবে, সামনে আসবে না। তাই আমাদেরকেই ওদেরকে খুঁজে বের করতে হবে, আর সামনে থেকে আক্রমণ করতে হবে। এই যুদ্ধ থামবে না যতক্ষণ না শত্রুর শেষ নিঃশ্বাস মাটিতে মিশে যায়। ওই ডনলুকা লোকেদের শরীর থেকে মাথা আলাদা করে তাদের বসের কাছে পাঠিয়ে দাও। সান্তিয়াগো নতমস্তকে বলে, হয়ে যাবে বস। আজ ঈশার মন ভীষণ খারাপ। সকালে ঘুম থেকে উঠে বীরকে পায়নি সে। বীরকে ছাড়া তার খালি খালি লাগে। সারাদিন অপেক্ষা করেছে সে এই লোকটার আসার, কিন্তু অপেক্ষা শুধু অপেক্ষাই রয়ে গেছে। যখন শুনেছে বীর প্যালেসে ফিরেছে, তবু তার কাছে আসেনি। তখন ঈশা মন খারাপের পাল্লা আরও ভারী হয়। অভিমানটা বুকের ভেতরে জমে আছে। অনেকক্ষণ রাগ করে থাকার পরও যখন বীর আসলো না, ঈশা আর স্থির থাকতে পারে না। সে আরও বেশি ছটফট করতে শুরু করে। এই মানুষটাকে ছাড়া সে থাকতে পারে না বেশি সময়। দম বন্ধ হয়ে আসে তার। ঘরের চার দেওয়াল যেন তাকে আটকে ফেলেছে। আর থাকতে না পেরে নিচে চলে যায় ঈশা। আজ সে গাঢ় কমলা রঙের শাড়ি পরেছে। এই রং বীরের পছন্দ, সে জানে। আর এই রঙের জামার অভাবও নেই তার আলমারিতে। আজ সে শাড়িটাই পরেছে, চুলগুলো খোপা করে বাঁধা। মুখে কোনো প্রসাধনী নেই। সে এমনিতেই অনন্যা, তার থেকে চোখ সারানো যায় না। মেয়েরাও চোখ দিয়ে গিলে খায় তাকে, এমন সৌন্দর্য তার। খাওয়া দাওয়া ঘুম ঠিক থাকায় আগের থেকেও আরও সুন্দর হয়ে উঠেছে সে। শরীরটাও আগের থেকে একটু ভালো হয়েছে, একটু ওয়েট গেইন করেছে। আর সেটাই তাকে আরও আকর্ষণীয় করে তুলেছে।
ঈশা দেখে সবাই ব্যস্ত। গার্ডরা দ্রুত চলাফেরা করছে। ঈশা পিছন পিছন মারিয়া এলেনা আর রানিয়াও আসে। ঈশার সামনে তাকিয়ে দেখে এলিজা কিচেনে। সে সেদিকেই যায়। এলিজার মাথার ভেতর অন্য হিসাব চলছে। তার উদ্দেশ্য একটাই, কফি বানিয়ে যদি কোনোভাবে কাউন্সিলিং রুমে ঢোকা যায় তাহলে আজকের মিটিং থেকে কিছু ইনফরমেশন পাওয়া যাবে। বীরের নেক্সট টার্গেট খবর সে আগেই পৌঁছে দিয়েছে ডন লুকাকে। আজকে ঠিক কী হয়েছে সে জানে না, সেটাই তাকে জানতে হবে, যে করেই হোক। এর মাঝেই ঈশা কিচেনে ঢোকে। ঈশাকে রান্নাঘরে যেতে দেখে রানিয়া তাড়াতাড়ি এগিয়ে আসে। ম্যাম, আপনি এখানে এসেছেন কেন? আপনার কিছু প্রয়োজন হলে আমাকে বলতেন, আমি আপনাকে এনে দিতাম। আপনি প্লিজ আপনার রুমে যান, আমাকে বলুন আপনার কি লাগবে, আমি এনে দিচ্ছি রুমে। রানিয়ার এই কথাগুলো আগুনে ঘি ঢেলে দেয়। এমনিতে ভিড়ের জন্য ঈশার মেজাজ খারাপ। অভিমান, শূন্যতা, অপেক্ষা সব একসাথে মাথায় চেপে বসে আছে। এর মাঝে এদের সব কাজে এসে বাগড়া দেওয়ায় ঈশা রেগে যায়। ঈশা চেঁচিয়ে ওঠে, তোমরা যাও তো এখান থেকে, আমার যেখানে ইচ্ছা আমি সেখানে যাব। তোমরা এখান থেকে সরে যাও, সব সময় আমার পিছু পিছু থাকবে না। কিচেনের ভেতর মুহূর্তের জন্য নীরবতা নেমে আসে। ঈশার হঠাৎ এমন রাগ দেখে, কারণ স্বভাবতই ঈশা খুবই ঠান্ডা প্রকৃতির মানুষ। মারিয়া এলেনা তাড়াতাড়ি রানিয়াকে সরিয়ে আনে। ফিসফিস করে বলে, ম্যামকে উত্তেজিত করিস না। ওই ডাক্তার বলেছিল ম্যামকে 3-4 মাসের মধ্যে আবার ইঞ্জেকশন দিতে হবে। আজকে পুরো 3 মাস হয়েছে। আজকে ইঞ্জেকশন দেওয়ার কথা। একটু থেমে আরও নিচু গলায় বলে, বস আসলে দেওয়া হবে। এখন এরকম কোনো কথা বলিস না যাতে হিতে বিপরীত হয়। ম্যামকে ম্যামের মতো থাকতে দে। রানিয়া মাথা নেড়ে চুপ হয়ে যায়। এদিকে এলিজা ঈশার দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, ম্যাম আপনার কিছু লাগবে? ঈশা মাথা নেড়ে না বোঝায়। এলিজা নরম গলায় বলে, ম্যাম আপনার মন খারাপ বসের জন্য আপনার কাছে যাননি বলে। ঈশা মুখটা আরও ছোট হয়ে আসে। চোখের কোণে জমে থাকা অভিমান লুকোনো যায় না। এই সুযোগটাই এলিজা খুঁজছিল। মুহূর্তের মধ্যে তার মাথায় একটা শয়তানি বুদ্ধি এঁটে যায়। নিজের কাজ হাসিল করতে সে ঈশার দিকে তাকিয়ে বলে, চলুন ম্যাম, বসের মিটিং চলছে, ওদের জন্য কফি বানিয়েছি। একটু থেমে খুব স্বাভাবিক ভঙ্গিতে বলে, তাদের কফি দিব, আর আপনারও বসের সাথে দেখা হয়ে যাবে। এলিজার কথা শুনে ঈশা খুশি হয়ে যায়, কিন্তু ঠিক পর মুহূর্তেই তার মুখটা অন্ধকার হয়ে ওঠে। ঈশার মুখটা ভার হয়ে আছে দেখে এলিজা নরম গলায় জিজ্ঞেস করে, কি হয়েছে ম্যাম? ঈশার চোখ নামিয়ে বলে, না বাদ দাও, উনি রেগে যাবেন। এলিজার কণ্ঠে কৃত্রিম আন্তরিকতা ঢেলে বলে, না ম্যাম, বস রাগ করবেন কেন, উল্টো খুশি হবে। সে একের পর এক বলে ঈশাকে বোঝানোর চেষ্টা করে। বস ব্যস্ত, তার মাথায় হাজারটা চাপ, আর ঠিক এই সময় আপনার উপস্থিতি তাকে শান্ত করবে। ঈশাকে অনেক কিছু বোঝায় এলিজা, কারণ এই মুহূর্তে ওই জায়গায় পৌঁছানোর একমাত্র হাতিয়ার ঈশায়া। এক সময় ঈশায়া বলে, ঠিক আছে চলো। এই কথায় এলিজার ভেতর বিজয়ের হাসি এনে দেয়, যদিও বাইরে সে সেটা লুকিয়ে রাখে। তারপর ঈশায়া এলিজার সাথে সাথে যায়, কিন্তু কাউন্সেলিং রুমের ঠিক আগেই গার্ডরা তাদের আটকে দেয়। কায়রা ঈশায়াকে দেখে সঙ্গে সঙ্গে সম্মান জানায়। তার ভঙ্গি বদলে যায়, মাথা নিচু। তারপর এলিজার দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলে, তুমি এখানে এসেছো কেন? এলিজা মাথা নিচু করে উত্তর দেয়, ম্যামের সাথে এসেছি, আর সবার জন্য কফি এনেছি। কায়রার চোখ শুরু হয়ে আসে, গলা আরও কঠিন। তুমি তো দেখছি আগ বাড়িয়ে অনেক কাজ করো। তোমাকে কি কেউ কফির জন্য বলেছে? তোমাকে আগে একদিন আমি বলিনি এই রুমের ধারে কাছেও আসতে? এই কথায় এলিজার বুক কেঁপে ওঠে। ধরা পড়ে যাওয়ার ভয়ে চোখে মুখে স্পষ্ট। দুঃখী গলায় এসে বলে, আমাকে ক্ষমা করবেন, ম্যাম বলেছেন তাই আমি এসেছি।
সব দোষ ঈশার উপর চাপিয়ে দিলেও ঈশা কিছুই বুঝেনি। উল্টো দৃঢ় কণ্ঠে বলে, ও আমার সাথে এসেছে, কোনো সমস্যা? কায়রা তৎক্ষণাৎ গলা নামিয়ে আনে, জি না ম্যাম, কিন্তু এই জায়গায় আসার কারোর অনুমতি নেই, বসের নিষেধ আছে। এই কথাটাই ঈশার ভেতরের জেদটা বাড়িয়ে দেয়। সে শক্ত গলায় বলে, আমি যাব, আমার ক্ষেত্রে কোনো নিয়ম নেই। এই কথা বলেই ঈশার সামনে এগোতে নেয়। কায়রা আবার বাধা দিতে চায়, কিন্তু ঈশা শুনে না। কায়রার আর সাহস হয় না কিছু বলার। সে খুব ভালো করেই জানে বস রেগে গেলে কি হবে। ঈশার পিছু পিছু এলিজা এগোতে চাইলে কায়রা তার সামনে এসে দাঁড়ায়, কঠোর গলায় বলে, এই তুমি যাও এখান থেকে। এলিজা আমতা আমতা করে বলে, ম্যাম আর কফি। কায়রার সঙ্গে সঙ্গে তাকে থামিয়ে দেয়, এখানে রাখো। তারপর আবারও বলে, এই মুহূর্তে তুমি এই জায়গা থেকে যাও। এলিজা আর কিছু করার থাকে না। রাগে কাঁপতে কাঁপতে সে ওই স্থান ত্যাগ করে। কিন্তু তার চোখে আগুন জ্বলছে। মনে মনে সে শপথ করে নেয়, এই ভিড়ের আগে সে এই দাসীকে শেষ করবে। ঈশার রুমের কাছাকাছি আসতেই আরও কয়েকজন গার্ডদের সম্মুখীন হয়। কালো পোশাক, ঠান্ডা চোখ, হাতে অস্ত্র। ঈশাকে দেখে একটা দেওয়ালের মতো দাঁড়িয়ে যায় তারা। হাতে অস্ত্র দেখে ভয় পায় ঈশা। তবু ঈশা সাহস করে ভেতরে যেতে চায়, কিন্তু ঈশা ভেতরে যেতে চাইলে গার্ডরা তাকে আটকে ফেলে। কারণ এটাই তাদের নিয়ম, এই রুমে যারা যায় তাদের বাইরে আর কারোর ঢোকার অনুমতি নেই। এটা বসের স্পষ্ট নিষেধ। কিন্তু ঈশা নাছোড়বান্দা। সে একবার নয়, বারবার এই কথা বলে, জোর করে এগোতে যায়, কিন্তু গার্ডরা তাকে আটকায়। বাইরে এই শব্দ ভেতরে মিটিংয়ের ব্যাঘাত ঘটায়। বীরের চোখে মুখে ভাঁজ পড়ে, বিরক্ত হয় সে। রুমের ভেতরে সবাই থেমে যায়। একসাথে সবাই ঘুরে দাঁড়ায় দরজার দিকে। আওয়াজটা কেন আসছে? ঠিক তখনই নিকো উঠে যায়। দরজার কাছে গিয়ে সে দেখে ঈশা ভেতরে ঢোকার জন্য চিৎকার করছে, আর গার্ডরা তাকে বারবার নিষেধ করছে। এই দৃশ্যটা নিকোর চোখে পড়তেই সে সঙ্গে সঙ্গে গার্ডদের উদ্দেশ্য করে বলে, গার্ডস স্টপ। তারপর ভেতরের দিকে তাকিয়ে বীরকে উদ্দেশ্য করে বলে, ব্রো, ঈশা। এই মুহূর্তে ঈশার নাম শুনে বীর অবাক হয়ে যায়। সে চেয়ার থেকে উঠে আসে, দরজার দিকে এগিয়ে যায়। বীরকে দেখতে ঈশা দৌড়ে এসে তাকে শক্ত করে জড়িয়ে ধরে। এটার জন্য বীর প্রস্তুত ছিল না। সে এক মুহূর্তেও স্থির হয়ে যায়। ঈশা এখানে কেন? কে তাকে এখানে নিয়ে এসেছে? এই জায়গায় তো তার আসার কথা না। ঈশা বীরকে আরো শক্ত করে জড়িয়ে ধরে, তার কণ্ঠ কাঁপছে। আই মিস ইউ সো মাচ। আপনাকে আমি অনেক মিস করেছিলাম। আপনি আমাকে না বলে কেন চলে গেলেন? আমি কত ফোন দিয়েছি আপনাকে, আপনি ফোনও ধরেননি। বীর কোনো উত্তর দেয় না, একটা শব্দও না। সে শুধু চোখের ইশারায় চারপাশে থাকা সবাইকে এখান থেকে চলে যেতে বলে। বীরের এই এক ঝলক দৃষ্টি আদেশের মতো কাজ করে। একজন একজন করে সবাই রুম থেকে বেরিয়ে যায়। কাউন্সিলিং রুমটা ধীরে ধীরে ফাঁকা হয়ে আসে। সবার শেষে নিকো বেরিয়ে যায়, দরজা বন্ধ হয়। আর সেই বন্ধ দরজার ভেতরে থেকে যায় শুধু মাফিয়া বস আর তার সবচেয়ে বড় দুর্বলতা। এলিজা রাগে ফেটে পড়ছে। তার এত সুন্দর প্ল্যানটা নষ্ট করে দিয়েছে ওই কায়রা। এই মেয়েটাকে সে ছাড়বে না। এলিজা চুপচাপ কিছুক্ষণ বসে থাকে। তারপর তার হঠাৎ মনে হয় বীরের রুম এখনও পুরো খালি। বীর নেই, ঈশাও রুমে নেই। এটাই সুযোগ তার কাছে। এলিজা ভাবে সে কি করবে। চুপচাপ ওয়াশরুমে গিয়ে বুকের ভাঁজ থেকে এই প্যালেসের ম্যাপটা বের করে। চারদিক সিসিটিভিতে নিয়ন্ত্রিত। এই ক্যামেরাগুলো সাধারণ কোনো সিস্টেম না, এগুলো সরাসরি প্যালেসের সিকিউরিটি কন্ট্রোল রুম আর বীরের প্যালেসের মনিটরে ফিড দেয়। এক সেকেন্ড ব্ল্যাক স্ক্রিন মানেই সন্দেহ। সবাই সতর্ক হয়ে যাবে। এরপর এই প্যালেসে সে ধরা পড়বে নিশ্চিত, আর ধরা পড়া মানেই মৃত্যু। এলিজা এটা জানে। সে জানে ক্যামেরা ভাঙা যাবে না, ওয়্যারও কাটা যাবে না। হঠাৎ বন্ধ করলে অ্যালার্ম বেজে উঠবে, তাই তাকে অন্য কিছু করতে হবে। এলিজা বেরিয়ে আসে। মারিয়া এলেনা তখন ঈশার রুমে ঢুকে। তার হাতে ট্রে ভর্তি ঔষধ।
সব লেবেল করার সময় ডোজ, নাম, ইঞ্জেকশন, ট্যাবলেট, স্প্রিং, মেডিসিন সব কিছু নিখুঁতভাবে সাজানো। মারিয়া এলেনা খুব সাবধানী। সে জানে এখানে তিল পরিমাণ কোনো ভুল করা যাবে না। ইঞ্জেকশন আজকেও দিতে হবে। ওষুধ রেখে সে বেরিয়ে যায়। দরজা বন্ধ হতেই করিডোরটা আবার নিঃশব্দ হয়ে যায়। ঠিক তখনই এলিজা বেরিয়ে আসে। সে অপেক্ষা করছিল এই মুহূর্তটার জন্য। এলিজা হেঁটে আসে ধীরে। হাঁটার ভঙ্গি একদম সাধারণ, হাতে প্লেট। ক্যামেরার নিচ দিয়ে হেঁটে যাওয়ার সময় সে মাথা একটু নিচু করে এমনভাবে যাতে মুখ পুরো ফ্রেমে না আসে। করিডোরে এক কোণে ছোট্ট একটা মেটাল প্যানেল। সাধারণ কেউ দেখলে ভাববে ইলেকট্রিক লাইট, কিন্তু এলিজা জানে এই প্যালেটের ভিতরেই আছে লুকোনো ক্যামেরা, লুক কন্ট্রোল। সে প্যানেল খুলে না, খুললে ধরা পড়বে। সে শুধু আঙুল দিয়ে ভেতরের সেন্সরের প্লেটটা চাপ দেয়। একটা নির্দিষ্ট কোণে 3 সেকেন্ড এর মধ্যেই সে সরে আসে। এই সিস্টেমের ক্যামেরা অফ হয় না, ক্যামেরা লুপে চলে যায়। মানে আগের 5 মিনিটের ফুটেজ আবার চলতে থাকে। স্ক্রিনে মনে হবে সব স্বাভাবিক, গার্ড দাঁড়িয়ে আছে, করিডোর ফাঁকা, কিন্তু বাস্তবে ক্যামেরা এখন বন্ধ। সময় আছে বড়জোর 2 মিনিট, এর বেশি না। এলিজা 1 সেকেন্ডও নষ্ট করে না। এলিজা বীরের রুমে ঢুকে ওষুধের ট্রলি এগিয়ে দেয়। প্রতিটা বোতল এক নজরে দেখে নেয়। ওষুধের বোতল খুলে ওষুধ বের করে তার আনা ওষুধ ভেতরে ঢুকিয়ে রাখে। ভিটামিন, ক্যালসিয়াম, নিউট্রিশন সাপ্লিমেন্ট। আর এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, ইঞ্জেকশন। ছোট শিশিটা বদলে দেয় এলিজা। তার ঠোঁটে তীক্ষ্ণ হাসি ফুটে ওঠে। সে জানে এবার কি হবে। 3 থেকে 4 মাসের মাথায় নতুন ইঞ্জেকশন না দিলে ঈশা ধীরে ধীরে তার আগের অবস্থায় ফিরে আসবে। সব কিছু ঠিক জায়গায় রেখে ট্রেটা আগের মতো সাজিয়ে এলিজা দ্রুত বের হয়। পেছন ফিরে যায় প্যালেসের কাছে এসে আবার সেই সেন্সার প্লেটে চাপ দেয়। 1 সেকেন্ড ক্যামেরা লাইভ হয়ে যায়। কন্ট্রোল রুমে কেউ টের পায় না। স্ক্রিনে কোনো ব্ল্যাকআউট নেই, কোনো অ্যালার্ম নেই, সব কিছু একেবারে স্বাভাবিক। এলিজা করিডোর দিয়ে হেঁটে চলে যায়, আর পেছনে রয়ে যায় এক নিঃশব্দ বিপর্যয়। আর খুব শীঘ্রই এই নিঃশব্দ কাজটাই বীরের সাম্রাজ্যে আগুন লাগাবে।